সিরিজের শুরুতে আমরা মিন নামক ৫ বছরের একটি মেয়েকে দেখতে পাই, যে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ করে তার রুমে কেউ থাকার অনুভূতি পায় এবং সে তৎক্ষণাৎ তার মা ভারীকে চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু যতক্ষণে ভারী রুমের বাইরে আসেন, ততক্ষণে মিনের রুমের দরজা অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায় এবং রুমের সবকিছু বাতাসে উঠতে শুরু করে, যার কারণে মিনি খুব ভয় পেয়ে যায়। আমাদের চ্যানেলটা একদম নতুন এবং 99% ভিউয়ার সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করতে পারেন। সে কোনো রকমে বিছানা থেকে নিচে নামে, তবে হঠাৎ তার সামনে কিছু এসে পড়ে যা আমাদের দেখানো হয় না। তারপর মিনের চিৎকারের আওয়াজের সঙ্গে কিছুদিন আগের ঘটনায় সিন শিফট হয়, যেখানে আমরা বারিকে ব্যাংককে তার স্বামী ইউথ চাইয়ের সঙ্গে দেখি, যিনি খুবই সহিংস এবং তাকে মারধর করতেন। এর ফলে বারি মিনকে নিয়ে ব্যাংকক থেকে টাকুয়াপো তার মায়ের বাড়ির দিকে রওনা দেয়, যে বাড়িটি তার পিতা ১৯৩২ সালে নির্মাণ করেছিলেন। ইউথ চাই খুবই প্রভাবশালী একজন মানুষ, তাই বারি মিনকে গ্যাস স্টেশনে গাড়িতে লুকিয়ে থাকতে বলে, যাতে সিসিটিভি ক্যামেরায় তার কোনো ছবি না পড়ে এবং তাকে কেউ না দেখতে পায়। এরপর বারি খুব ভয়ে পাশের একটি দোকানে পণ্য কিনতে যায়, যেখানে সে সিসিটিভি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এরপর রাস্তার মধ্যে ইউথ চাই প্রায় বারিকে কল করার চেষ্টা করে, তবে ভয়ে বারি তার ফোন রাস্তার মধ্যে ফেলে দেয়। অবশেষে নিরবিচ্ছিন্নভাবে গন্তব্যে পৌঁছতে থাকে এবং সকালে রাবার গাছের জঙ্গলের মধ্য দিয়ে একটি সুন্দর বাড়ির সামনে আসে, যার নাম ছিল জোরুক আনন্দ হাউস। সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পাই এটি অনেক পুরনো একটা বাড়ি এবং এখন সেখানে কেউ থাকে না। যখন বাড়ি ভিতরে ঢোকে তখন আমরা সিলিং খালি দেখতে পাই। তার চাহনি দেখে আমরা বুঝতে পারি এখানে কোনো রহস্য আছে, যা আমরা পরে জানতে পারবো। বারি মিনকে তার ছোটবেলার থাকার রুমে নিয়ে যায়, যেখানে সে মিনকে রাখতে চেয়েছিল। তবে হঠাৎ করে বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে। তখন বারি মিনকে ভেতরে থাকার জন্য বলে, নিজে নিচে চলে যায়, কারণ সে চাইছিল না যে মিন কারো সামনে আসুক। আসলে বাড়ির কেয়ারটেকার নাটি এসেছিল এবং বাড়ি তার থেকে গ্রোসারি এবং একটা নতুন ফোন অর্ডার করেছিল। আমরা দেখতে পাই কেয়ারটেকারের একটি চোখ ছিল না এবং তার কথাবার্তা থেকে আমরা জানতে পারি এই এলাকায় খুব বেশি বৃষ্টি হয়, যার ফলে সেখানে বিদ্যুতের সমস্যা দেখা দেয়। তখন বাড়ির মনে পড়ে যে তার মা বাড়ির বাইরে একটি বড় জেনারেটর রেখেছিলেন, কিন্তু গত ৩০ বছর ধরে সেটি ব্যবহার করা হয়নি। তাই নাটো জানতো না যে এটি এখনো কাজ করবে কিনা। ঠিক তখনই নাটো উপরের দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় এবং মনে হয় যে যেন কেউ উপরে আছে। বাড়ি মনে করে যে মিন হয়তো সেখানে এসেছে, তবে যেহেতু সে চায় না যে মিনের কথা কেউ জানুক, সে দ্রুত নাটোর দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যায়। এদিকে মিন উপরের কাপড়ের আলমারিতে একটা স্টোরি বুক খুঁজে পায়, যার নাম এলিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। অন্যদিকে নাটো তার বাড়ির দিকে চলে যায়, যা এই বাড়ি থেকে কিছুটা দূরে ছিল, কারণ এই বাড়ির আশেপাশে আর কেউই থাকে না। উপরে ফিরে গিয়ে প্রথমে বাড়ি মিনকে ডাইরেক্টলি শাসন করে যে যদি নাটো তাকে দেখে ফেলতো তাহলে সমস্যা হতে পারত। তবে মিনের কথায় জানা যায় সে উইন্ডোতে যায়নি। তারপর বাড়ি দ্রুত তার সঙ্গে আনা সব জিনিস অন্য রুমে রেখে দেয়। তখন আমরা তার ব্যাগে একটি গান দেখতে পাই, যা সে দ্রুত একটি ড্রয়ারে রাখে। ব্যাগে প্রচুর টাকা ছিল, যা সে তাড়াতাড়ি ব্যাগের সঙ্গে বিছানার নিচে রেখে দেয়। তারপর সে বাথরুমে গিয়ে তার মুখে থাকা কিছু দাগ চেক করে, যা তার স্বামীর নির্যাতনের চিহ্ন ছিল, এবং যে আয়না দেখেছিল এটি সম্ভবত ৩০ বছর ধরে পরিবর্তন করা হয়নি এবং আয়নার উপরে রক্তের দাগও ছিল। তবে এই রক্তের দাগ সেখানে কিভাবে এলো তা আমরা এখনো জানি না। রাতের বেলা বৃষ্টি পড়ছিল আর মিন ঘরে ঘুরতে গিয়ে এমন একটি রুমের কাছে এসে পৌঁছায় যেখানে বাইরে তালা ঝুলছিল। ঠিক তখনই বাড়ি আসে এবং তার কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাড়ির মা তাকে কখনোই ওই রুমে যেতে যায়নি এবং সে আজও জানে না যে ওই রুমে কি আছে। যাই হোক, খাওয়ার সময় হঠাৎ করে লাইট চলে যায় এবং ঠিক সেই সময় মিনের পেছনে একটি ভয়ঙ্কর ডেমনিক এন্টিটি দেখা যায়, যার চোখ ছিল উজ্জ্বল লাল। তাকে দেখেই মিন খুব ভয় পেয়ে যায়, কিন্তু বাড়ি মনে করে এটা হয়তো মিনের কল্পনা। তাই মিনকে শান্ত করার পর সে তাকে নিয়ে জেনারেটর রুমে গিয়ে জেনারেটর চালু করে দেয়। ফিরে এসে যখন তারা দুজন শোয়ার জন্য যায়, তখন মিন বাড়িকে সেই বইটি পড়ে শোনাতে বলে, যা সে সকালে আলমারিতে পেয়েছিল। বাড়ি বইটি পড়তে শুরু করে, কিন্তু মিনের সেই বাড়িতে একটুও মন বসছিল না, কারণ সেখানে সে টিভিতে কার্টুন দেখতে পারছিল না এবং তার কোনো বন্ধুও ছিল না। তাই বাড়ি মিনের মনোযোগের জন্য তাকে হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি খেলতে বলে। বাড়ি বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মিন সেখানে আসে, কিন্তু বিছানার নিচে চেক করে না। তখন বাড়ি চুপি চুপি বিছানার নিচ থেকে বের হয়ে মিনের পিছনে যেতে থাকে। এ সময় আমরা দেখতে পাই যে মিন একটা মাস্ক পরেছে, যা আগে তার কাছে ছিল না। হঠাৎ করে সে একটি রুমে ঢুকে আঁকাআঁকি শুরু করে, যা দেখে বাড়ি অত্যন্ত হতবাক হয়ে যায়। হঠাৎ করেই সেখানে আসল মিন এসে উপস্থিত হয়, যে মাস্ক পরেনি, এবং তাকে দেখে বাড়ির কিছুই বোধগম্য হয় না। এর মানে স্পষ্ট ছিল যে মিনের পেছনে গিয়ে বাড়ি যেখানে পৌঁছেছিল সে আসল মিন ছিল না। সেই রুমটি ছিল বাড়ির মা পনিদার, যেখানে পনিদার সমস্ত জিনিস রাখা ছিল,
যেখানে মিন পনিদার একটি ছবি এবং কিছু পেপার ডলস পায়, যা দেখে বুঝতে পারে যে বাড়ি এবং পনিদা ছোটবেলায় একসাথে খেলাধুলা করত। মিন পেপার ডলসগুলো বেশ পছন্দ করে এবং সেগুলো খেলতে রাখে। রাতে ঘুমানোর সময় মিন আবার অনুভব করে যে তার সামনে কেউ দাঁড়িয়ে তাকে দেখছে, কিন্তু সেখানে কেউই ছিল না। পরদিন সকালে আবারও বাড়িকে সেই মাস্ক পরা মেয়েটিকে দেখা দেয়, তবে এক মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা দেখে বাড়ির মনে হয় হয়তো সে বিভ্রম দেখছে, তাই সে খুব বেশি গুরুত্ব দেয় না। এরপর বাড়ি মিনকে নিয়ে কাছের একটি সমুদ্র সৈকতে ঘুরতে যায়, যেটি ছিল সেই জায়গা যেখানে ছোটবেলায় পনিদা তাকে নিয়ে যেত। এ সময় নাটোর কল আসে এবং সে বাড়ির সঙ্গে কথা বলতে বলতে জানতে চেষ্টা করে তাদের বাড়ির আশেপাশে কোনো বাচ্চা আছে কিনা, কারণ বাড়ি ও মিন দুজনেই অনুভব করছিল যে তাদের বাড়ির ভিতরে কেউ ছিল। তবে নাটের মতে তার বাড়ি ছিল সবচেয়ে কাছের এবং তাদের বাড়ির আশেপাশে কেউ আসতে চাইতো না, কারণ স্থানীয়দের মতে সেই বাড়ি ছিল ভুতুরে। এই কথা সত্যতা জানতে বাড়ি কিছু চিন্তা করতে থাকে এবং মিনকে নিয়ে আবারও বাড়ি ফিরে আসে। তবে মিন মনে করে যেন তার বাড়ির বাইরে বনাঞ্চলের মধ্যে একটি গাছের পেছনে কেউ তাকে দেখছে, আর এই কারণে সে সেখানে আর থাকতে চাইছিল না। কিন্তু যেহেতু বাড়ি তার স্বামী ইয়োতাচায়ের আচরণের কারণে অনেক দুশ্চিন্তায় ছিল, তাই সে কোনোভাবেই বাড়ি ফিরে যেতে চায়নি। এর ফলে সে মিনকে বুঝিয়ে বাড়ির ভেতরে থাকতে রাজি করায়। তবে মিনের মন খুবই খারাপ ছিল, কারণ সে এভাবে থাকতে অভ্যস্ত ছিল না। রাতে পনিদার জিনিসপত্র দেখার সময় বাড়ি সেখানে সেই একই ধরনের মাস্ক দেখে, যা মিনের মতো দেখতে মেয়েটির পরা ছিল। বাড়ি যখন এ বিষয়ে ভাবছিল, ঠিক তখন মিন এসে পড়ে, কারণ সে ভীত ছিল। তখন বাড়ি তাকে আবারও শান্ত করে এবং তার সঙ্গে খাবার খেতে বসে। ওই সময় আবারও মিনকে সেই ডিনামিক ফিগারটি দেখা দেয়, যা দেখে সে ভীষণ চিৎকার করে ওঠে। তখন বাড়ি কিছুই বুঝতে পারে না, তাই সে মিনকে নিয়ে তার রুমে গিয়ে শোয়ায়। তবে মধ্যরাতে হঠাৎ করে ভারী উঠে পড়ে, কারণ ইয়োতাচায়ের আচরণ এবং তার নির্যাতনের কিছু স্মৃতি মনে পড়ে। এরপর আমরা দেখতে পাই ইয়োতাচায়ের সঙ্গে ওয়ারির অনেক ঝগড়া হয়েছে এবং একদিন সে গুলি করে দেয়। এরপর সে কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ করে মিনের চিৎকারে আওয়াজ শোনা যায়, যেখানে তার রুমের সবকিছু বাতাসে উঠছে। এটা ছিল সেই দৃশ্য যা কাহিনীর শুরুতে দেখানো হয়েছিল। তখন ওয়ারি দ্রুত উপরের দিকে দৌড়ে যায়, কিন্তু সে মিনের রুমে ঢুকতে পারে না। সে বারবার মিনকে দরজা খোলার জন্য বলে। মিন বিছানা থেকে নিচে নামতে গিয়ে পড়ে যায় এবং ঠিক তখনই সামনে আসে ডেমনিক ফিগারটি। তবে হঠাৎ করে মিনকে ক্লোজেটের মধ্যে টেনে নিয়ে চলে যায় এবং এরপর মুহূর্তের মধ্যে রুমের ভেতরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যখন বাড়ির রুমে ঢুকে তখন দেখে মিন সেখানে নেই, অর্থাৎ সে কোথাও হারিয়ে গেছে। এই সময় দৃশ্যটি একটি প্রেগনেন্ট পুলিশ অফিসার ফায়ের কাছে চলে আসে, যাকে মিনের গায়েব হওয়ার খবর দেওয়া হয়। সে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছানোর পর ফা প্রথমে মিনের ব্যক্তিগত জিনিসপত্রের ছবি তোলার চেষ্টা করে, কিন্তু যখন ফা বাড়ি থেকে মিনের ছবি চায় তখন বাড়ির কাছে কোনো ছবি ছিল না, কারণ সে তার ফোন ফেলে দিয়েছিল এবং সঙ্গত কারণেই সে ছবি বা ভিডিও নিয়ে আসেনি। এরপর ফা বাড়ির স্বামীর সম্পর্কে জানতে চায়, কিন্তু বাড়ি তার স্বামীর বিষয়ে বেশি কিছু বলতে চায় না। এখানেই ফা মনে করে যে সম্ভবত বাড়ি তার স্বামী থেকে পালিয়ে এখানে এসেছে। এরপর মিনের রুমে গিয়ে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে এবং তখন বাড়ি ফাঁকে পুরো সত্যিটা বলে দেয়। হঠাৎ করে মিনের রুমে সবকিছু বাতাসে উঠছিল, কিন্তু স্পষ্টই বলা যায় পুলিশ সাধারণত এমন সুপারন্যাচারাল ঘটনা সহজে বিশ্বাস করে না। এদিকে ফার সঙ্গে তার দুই পুলিশ পার্টনার আসে, তাদের নাম টেই এবং অফ। তারা বাড়ির সঙ্গে আরও কিছু প্রশ্ন করে, যার মধ্যে বাড়ি বলে একদিন মিন একটা গাছের কাছে কাউকে লক্ষ্য করছিল, কিন্তু গাছের কাছে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। হঠাৎ করে ফা বাড়ির পরনের কাপড়ে লেগে থাকা ব্লাড স্টেন লক্ষ্য করেন, যা ছিল গতরাতের ঘটনাটির কারণে। এটি ছিল সেই সময় যখন বাড়ি মিনকে খুঁজতে গিয়ে মিনের গায়েব হওয়ার পর দ্রুত ওই গাছের কাছে চলে এসেছিল এবং সেখানে পড়ে গিয়েছিল। সম্ভবত মিন সেখানে কারো উপস্থিতি অনুভব করছিল এবং হয়তো মনে করেছিল যে কেউ তাকে সেখান থেকেই অদৃশ্য করে দিয়েছে। এখন এই মুহূর্তে হাউসের সার্ভেন্ট নাটেও এসে পৌঁছায়। ফা মিনের ব্যাপারে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে চায়, কিন্তু এটা পরিষ্কার যে বাড়ি নাটেকে মিন সম্পর্কে কিছুই বলেনি। এর ফলে নাটেও পুলিশকে একই তথ্য দেয় এবং এইসব শুনে ফা ও তার সহকর্মী অফিসাররা খুবই অবাক হয়ে যায়। এখন যেহেতু তাদের কাছে মিনের কোনো পরিচয় বা ছবি ছিল না, তারা নিশ্চিত হতে পারছিল না যে মিন সত্যিই বাড়ির সঙ্গে ছিল কিনা। তাই ফা মিনের নিখোঁজ হওয়ার রিপোর্ট সহজেই ফাইল করতে পারছিল না। এরপর ফা ও তার অফিসাররা বাড়িকে নিজের নম্বর একটি কাগজে লিখে দেয়, যাতে বাড়ির কাছে মিনের অস্তিত্বের কোনো প্রমাণ থাকে, তাহলে সে ফায়ের সাথে যোগাযোগ করতে পারবে। পুলিশ স্টেশনে ফিরে ফা বুঝতে পারেন যে কিছু না কিছু সত্যি রয়েছে, তাই তিনি টেইয়ের সঙ্গে মিলে বাড়ির কথার সত্যতা যাচাই করার জন্য সেই পেট্রোল পাম্প এবং স্টোরে যান, যেখানে জারক আনন্দ হাউসে আসার সময় বাড়ি গাড়ি থামিয়েছিল। কিন্তু সেখানে কোনো সিসিটিভি ফুটেজে মিনকে দেখা যায়, কারণ বাড়ি খুব সতর্ক ছিল
যাতে তার স্বামী তাকে খুঁজে না পায়। এ কারণে টেইয়ের মনে হতে থাকে যে হয়তো বাড়ি মানসিকভাবে বিপর্যস্ত, এর কারণেই এসব কল্পনা করছে সে, অর্থাৎ মিন কখনোই তার সঙ্গে আসেনি। ফাও এখন এমনটাই ভাবতে শুরু করে, তবে সে আরও সঠিকভাবে বিষয়টি যাচাই করতে চায়, কারণ সে নিজেও একজন মা হতে চলেছে এবং সে একজন মায়ের কষ্ট বুঝতে পারে। এখন সে ফিরে এসে বাড়ির কেস ফাইল তৈরি করতে শুরু করে। তখন ফার্স্ট চিফ দানাই তাকে অফিসে ডাকে এবং তার কথায় জানা যায় যে ফায়ের পেটে সন্তান আসলে দানাইয়ের ছিল, কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল দানাইয়ের স্ত্রী এবং মেয়ে ছিল, যার ফলে ফা নিজেই কষ্ট পেয়েছিল যে এসব জানার পরেও সে দানাইয়ের সঙ্গে সম্পর্কে গড়েছিল। সম্ভবত দানাই বলেছিলেন যে সে তার স্ত্রী এবং মেয়েকে ছেড়ে দিবে, কিন্তু এটা সবাই জানে এমন কিছু কোনোভাবেই বাস্তবে ঘটে না। এই বিষয়গুলি ভেবে ফা একা হয়ে গিয়ে কেঁদে ফেলল এবং পরে সে নিজেকে সামলে নিয়ে আবারও বাড়ির বিষয়ে খোঁজ নেওয়া শুরু করে। তারপর সে হাসপাতালের ডাটাবেস থেকে নিশ্চিত হয় যে সত্যিই বাড়ির একটি মেয়ে ছিল যার নাম মিন। তবে এখনও তারা বুঝতে পারছিল না যে মিন সত্যিই বাড়ির সঙ্গে এসেছিল কিনা, কিংবা কোথায় ছিল। ফা নাটের সম্পর্কে সন্দেহ করছিল, হয়তো সে মিনকে তার কাছে রেখেছিল। তাই সে টেইয়ের সাথে নাটের বাড়ি গিয়ে চেক করে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না এবং আমরা জানি যে নাটে কিছু করেনি। পরে নাটের সাথে কথা বলার সময় ফা এবং টেই জানতে পারে যে আসলে নাটে এক সময় ওয়ারির মা পনিদার ড্রাইভার ছিল এবং সে সেই সময়ের অনেক ছবি দেখায় যার মধ্যে নাটের চোখ পুরোপুরি ঠিক ছিল। তাই ফা তার চোখের ব্যাপারে জানতে চাইলে নাটে জানায় 30 বছর আগে এক রাতে হঠাৎ করে এক নারী অজানা কারণে পনিদার বাড়িতে হামলা করেছিল এবং সেই নারী নাটের সাথে লড়াই করতে গিয়ে তার চোখে কাঁচের টুকরো মেরে দেয়, যার ফলে নাটের চোখ চলে যায়। পরে পনিদার সাথে লড়াই করার সময় সেই নারী দ্বিতীয় তলা থেকে পড়ে মারা যায়। পরে পুলিশ সেই পড়ে যাওয়ার নারীর মৃতদেহ উদ্ধার করে এবং এরপরেই পনিদা ও বাড়ি সেই জায়গা ছেড়ে ব্যাংককে চলে যায়। এদিকে বাড়ির ভেতরে মিনকে এখনও খুঁজছে। তখন সে পনিদার রুমে একটি পুরুষ এবং একটি মেয়ের ছবি পায়, যেটা দেখে সে কিছু ভাবতে থাকে। ঠিক তখনই ফা তাকে ফোন করে পুলিশ স্টেশনে যেতে বলে, কারণ ফার কাছে মিনের একটা ছবি আসে এবং সে ছবিটি দেখার পর বাড়ি ফাকে জিজ্ঞেস করে সে ছবি কোথায় পেয়েছে। তখন আমরা জানতে পারি যে ছবিটি আসলে মিনের নয়, বরং বাড়ির ছবি ছিল। কিন্তু সবাই অবাক হয়েছিল যে বাড়ি তার নিজের ছবি নিজেই চিনতে পারছিল না এবং সে বলতেছিল এটা তার মেয়ের ছবি, যেটা নাটের ছবির অ্যালবাম থেকে পাওয়া গিয়েছিল। এর মানে হলো হয়তো বাড়ি মিনকে তার সাথে নিয়ে আসেনি। এটা সম্ভব ছিল যে তিনি হয়তো অজান্তেই মিনকে আঘাত করে ফেলেছিলেন এবং তার দুঃখের কারণে তিনি মিনকে নিজের শৈশবের আকারে তার পাশে অনুভব করছিলেন। এই কথা শুনে বাড়ির মনে পড়ে যে যখন সে চাইয়ের উপর বন্দুকের পয়েন্ট গুলি চালিয়েছিল তখন তা শুধু চাইকে ভয় দেখানোর জন্য ছিল, বাস্তবে এমন কিছু করেনি এবং আসলে সে গুলি পাশের ক্লোজেটে মেরেছিল। তবে সেই ক্লোজেটের ভেতরে মিন ভয়ে লুকিয়েছিল, কিন্তু মিনের গায়ে গুলি লাগেনি। আর এ কারণেই বাড়ির জেদ ধরে থাকে যে মিন আসলেই জীবিত এবং এটি তার কল্পনা নয়। তখন ফা তাকে চাইকে কল করতে বলে যাতে সে মিনের ছবি পাঠিয়ে ক্রস চেক করতে পারে। চাই যখন মিনের নিখোঁজ হওয়ার খবর পায় প্রথমে সে বাড়ির উপর রেগে যায়, কিন্তু পরে পরিস্থিতি সামাল দিয়ে সে মিনের ছবি পাঠিয়ে দেয়। সেই ছবি দেখার পর ফা এবং টেই নিশ্চিত হয়ে যায় সত্যিই মিন নিখোঁজ হয়ে গেছে। এরপর তারা রাতে সকল গ্রামবাসী এবং পুলিশ মিলে জঙ্গলে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও মিনকে তারা সেখানে পায় না। তখন সেখানে বৃষ্টি শুরু হয়। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ফা প্রেগনেন্ট ছিল, তাই তার অবস্থার দিকে তাকিয়ে বাড়ি তাকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যায়। তখন বাড়ির ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ ফা সেই রুমটি লক্ষ্য করে যেখানে পনিদা বাড়িকে কখনোই যেতে দিত না। সেখানে তালা লাগানো ছিল এবং যেহেতু বাড়ি নিজেই বাড়ির সমস্ত রুম চেক করে ফেলেছে শুধু এই রুম বাদে, তাই ফা সেই রুমের তালা ভেঙে ফেলে। সেই রুমটি একটি বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছিল, যা দুজনের কাছেই রহস্যময় ছিল। যখন ফা ও বাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন দর্শক হিসেবে আমরা তাদের পিছনে সেই ডেমনিক অবয়ব দেখতে পাই, যেটি মিন সবসময় দেখত। নিচে নামার পর তারা সেখানে অনেকগুলো মেশিন দেখতে পায়, যা স্পষ্ট করে দেয় যে এই জায়গায় পনিদার একটা প্রাইভেট ল্যাব তৈরি করেছিল, যার মেশিনগুলো কেউ ভেঙে ফেলেছিল। তাছাড়া মেঝে জুড়ে শুকনো রক্ত এবং কাঁচের টুকরো পড়েছিল, যা দেখে ফা এবং বাড়ি দুজনের কেউই কিছু বুঝতে পারছিল না। এটা পরিষ্কার ছিল যে বাড়ি খুব ছোট ছিল যখন তার মা তাকে ব্যাংকক নিয়ে এসেছিল, তাহলে সে এই ব্যাপারে কিছুই জানত না। তখনই তারা আরেকটি মেশিন দেখতে পায়, যেটি কাপড় দিয়ে ঢাকা ছিল। যখন তারা সেটা তুলে নেয় তারা দেখতে পায় সেখানে একটা ল্যাবপট ছিল। এইসব দেখে তারা আরও পুলিশকে ডাকিয়ে সব জায়গা ভালোভাবে চেক করতে শুরু করে। তখন তারা সেই পডের উপর সিলিংয়ে কিছু কালো চিহ্ন দেখতে পায় এবং ঠিক একই ধরনের চিহ্ন বাড়ির উপরের দিকে চলে গিয়েছিল, যা সম্ভবত সেই পড থেকে বের হওয়া রেডিয়েশন বা হিট রশ্মির কারণে তৈরি হয়েছিল। সেগুলোই হয়তো সেই ক্লোজেটের কাছেও ছিল যেখানে হঠাৎ মিন নিখোঁজ হয়েছিল। এই চিহ্নগুলো দেখে কেউই কিছু বুঝতে পারছিল না, তবে এটা নিশ্চিত ছিল যে এই চিহ্নগুলো পনিদার সময় থেকেই ছিল, কারণ গত 30 বছর ধরে এই জায়গায় কেউ আসেনি।
কারণ এটা সিল করা বাড়ি ছিল। অর্থাৎ ৩০ বছর আগে এই বাড়িতে কিছু এমন ঘটনা ঘটেছিল যা খুবই ভয়ের ছিল। এরপর বাড়ির চেকিং হয়ে গেলে ফা তখন ডাক্তারের কাছে চলে যায়, কারণ আজ তার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। চেক আপ করার পর যখন সে বের হয়, সে দেখতে পায় দানা তার অপেক্ষা করছে। সে তাকে দেখতে এসেছিল, কারণ কোনো না কোনোভাবে সে তার বাচ্চার জন্য চিন্তায় ছিল। ফার সাথে কিছু সময় কথা বলার পর সে সেখান থেকে চলে যায় এবং ফাও উদ্বিগ্ন হয়ে তার বাড়ি চলে আসে। ফা খুব চিন্তার মধ্যে ছিল, কারণ সে জানতো যে সন্তানের জন্মের পর সে দানার নাম ব্যবহার করতে পারবে না, কারণ দানা কখনো সবার সামনে এটা মেনে নেবে না যে শিশুটি তার চাকরিরও ঝুঁকি ছিল এবং এই বিষয়গুলো ভিতরে ভিতরে ফাকে নিঃসন্দেহে কষ্ট দিচ্ছিল। অন্যদিকে এখন মিনের কথা চিন্তা করে বাড়িও খুব খারাপ অবস্থায় ছিল। মিনকে মনে করে বাড়ি কাঁদতে শুরু করে। এরপর যখন সে গোসল করছিল, হঠাৎ করে ঘরের লাইট ফ্লিক করতে শুরু করে। পাশাপাশি বাড়ি অনুভব করে ঘরের ভেতরে কেউ রয়েছে। তাই দ্রুত সে ফার নাম্বার লেখা পেজটি দেখে এবং তার নাম্বার ডায়াল করে। পেজটি নিজের জামাতে রেখে দেয়। কলের সময় বাড়ি সবকিছু ফাকে জানায় এবং ফাও দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। কলের সময় বাড়ি নিজের রিভলভার বের করে এবং ফাকে তা সম্পর্কেও জানায়। তখনই হঠাৎ করে বাড়ি ঘরের ভিতরে সেই মাস্ক পরা মিনকে দেখতে পায়, যার পিছু নিয়ে বাড়ি সেই ক্লোজেটের কাছে চলে আসে। সেখানে হঠাৎ কিছু উল্টোপাল্টা হতে থাকে এবং বাড়ি নিজেও সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়ে প্রথমে নো গ্র্যাভিটি জোনে চলে যায়। পরে যখন তার চোখ খুলে, সে দেখতে পায় যে সে সেই সময়কালে চলে গেছে যখন তার বেসমেন্ট তৈরি ল্যাব পুরোপুরি ঠিক ছিল। তার সামনে তার মা পনিদা দাঁড়িয়ে, যিনি তাকিয়ে আছেন হতভম্ব হয়ে। তারপর সিনটি অতীতে চলে যায়, যেখানে পুরো গল্পটি বাড়ির মা পনিতের দৃষ্টিকোণ থেকে দেখানো হবে। তবে এই পুরো গল্পের বিস্তারিত এবং রহস্য পার্ট 2-তে তুলে ধরা হবে, যা আপনাদেরকে চমকে দিতে চলেছে। তাই পার্ট 2 এর জন্য অন্তত 30টি কমেন্ট টার্গেট রাখলাম। আর গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম পার্ট না দেখে থাকলে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। গল্প চলতে চলতে আমরা দেখতে পাবো যে যা কিছু ঘটেছিল তা কিভাবে শুরু হয়েছিল। পানিদা, তার স্বামী ওয়াট এবং 5 বছর বয়সী মেয়ে বাড়িসহ জারক আনন্দ হাউসে বাস করতেন। পানিদা আসলে একজন প্রফেসর এবং হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন এবং তার উপর কাজের চাপ অনেক বেশি ছিল, যার কারণে তিনি কখনো বাড়িকে ঠিকভাবে সময় দিতে পারতেন না। তখন টেই পানিদার ড্রাইভার ছিল। একই সঙ্গে পানিদার স্ত্রী, যিনি বাড়িকে দেখাশোনা করতেন এবং একজন গৃহকর্মী হিসেবে পানিদার জন্য কাজ করতেন। একদিন বাড়ি চেয়েছিল যে ওয়াট এবং পানিদা তারা সমুদ্র সৈকতে যাবেন এবং এটি ছিল সেই সৈকত যেখানে শুরুতে বাড়ি এবং তার মা মিন গিয়েছিলেন। যাই হোক, সবাই প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে পানিদাকে প্ল্যান্টে যেতে হলো, কারণ সেখানে তাকে একটি মেশিন জরুরি ভিত্তিতে পরীক্ষা করতে হবে। তখন বাড়ি এই কথা শোনার সাথে সাথেই কাঁদতে শুরু করলো। পাশাপাশি তার স্বামীরও এটা ঠিক মনে হচ্ছিল না, কিন্তু পানিদা এসব উপেক্ষা করে সরাসরি প্ল্যান্টে গিয়ে তার কাজ শুরু করে দেয়। সেখানে যখন সে মেশিনটি চালু করে, হঠাৎ করে মেশিনটির কারেন্ট চলে যায়, যার মধ্যে একটা ভাঙা হিলের টুকরো পড়ে। এর মানে পরিষ্কার ছিল যে ভুলবশত পানিদা কোনোভাবে একটা পোর্টাল তৈরি করে ফেলছিল, যা পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এই পোর্টালের মধ্যে যে হিলের টুকরো পড়েছিল সেটি হয়তো অতীত থেকে এখানে এসেছে অথবা ভবিষ্যৎ থেকে। এটা পানিদার জন্য অত্যন্ত চমকপ্রদ ব্যাপার ছিল এবং সেই সম্পর্কে সে বাড়ি গিয়ে রাতভর গবেষণা করতে থাকে। তখন হঠাৎ করে তার কাছে বাড়ি এলিস ইন ওয়ান্ডারল্যান্ড নামক বইটি নিয়ে আসে, যা পানিতে তাকে পড়ে শোনায়। আর এই বইটি ছিল সেই একই বই যা মিন শুরুতে পেয়েছিল, তবে কাজের চাপের কারণে পানিদা সেটি সময় মতো পড়তে পারেনি। সে বাড়িকে তার রুমে ফেরত পাঠিয়ে দেয়, যার কারণে বাড়ির মুড আবার খারাপ হয়ে যায়। একই সাথে ওয়াটও এই সব কিছু ঠিক মনে হচ্ছিল না এবং তারপর তিনি প্রথমে বাড়িকে গিয়ে বই পড়িয়ে ঘুম পড়িয়ে দেন। পরে তিনি পানিদার উপর রেগে গিয়ে ক্ষুব্ধ হন, কারণ কাজের কারণে পানিদা পুরোপুরি বাড়ির প্রতি মনোযোগ দিচ্ছিল না। পরের দিন আমরা দেখি যে ওয়াট জোর করে পানিদাকে এবং বাড়িকে তার সাথে সৈকতে নিয়ে যেতে চায়, যাতে তাদের পরিবার ভালোভাবে থাকতে পারে। তবে ওয়াট এবং পানিদার মধ্যে পথেই ঝগড়া শুরু হয়ে যায় এবং পানিদা গাড়ি থামিয়ে নিচে নামতে থাকে। পানিদা কিছু দূর এগিয়ে যাওয়ার পর পিছনে ফিরে দেখে সেই গাড়িটিকে যেখানে বাড়ি এবং ওয়াট বসেছিল একটি ট্রাক আঘাত করে দেয়। এর ফলে সেখানেই তাদের দুজনের মৃত্যু হয়ে যায়। এই দৃশ্য দেখে পানিদা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং তার অত্যন্ত অনুশোচনা হতে থাকে, কারণ এই সব কিছু তার কারণেই ঘটেছিল। অথবা বলা যায় যে হয়তো এটা তার নিয়তি ছিল, তার ভাগ্য ছিল যে সে বেঁচে গেল। ওয়াটের অন্ত্যেষ্টি উপলক্ষে তাকে অনেক থেরাপি নিতে হয়, কারণ এই দুর্ঘটনার গভীর প্রভাব তার মস্তিষ্কে পড়েছিল এবং ওয়াটের মৃত্যু হয়েছিল 14 মার্চ 1991, যেই তারিখটি পানিদা বারবার পেজে লিখে রাখত। এই সময় হতাশ হয়ে পানিদা তার রুমের বাথরুমে থাকা আয়নাটি ভেঙে ফেলে, যেটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। যাই হোক, বর্তমানে পানিদা চেয়েছিল যে বাড়ি এবং ওয়াট ফিরে আসুক, কিন্তু এটা সম্ভব ছিল না। এই কারণে অনুশোচনার কারণে পানিদা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে তার হিলটি ভেঙে যায়
এবং যখন সে উপরে উঠে লাফ দিতে যাচ্ছিল তখন হঠাৎ করে নিচে একই রকম একটি পোর্টাল তৈরি হয়, যা মেশিন ভাঙনের সময় তৈরি হয়েছিল। অর্থাৎ পানিতে অদক্ষভাবে একটি স্থানেই পোর্টাল খুলে ফেলেছিল এবং সেটি দেখতে পেয়ে ভুলবশত তার ভাঙা হিলের টুকরো সেই পোর্টালে পড়ে যায়। এটি ছিল সেই একই হিল যা পানিটা পূর্বে পেয়েছিল এবং যেমনটি আমি আপনাকে বলেছিলাম, এটি একটি টাইম পোর্টাল হয়ে উঠছিল। অর্থাৎ ভবিষ্যৎ থেকে সেই হিলের টুকরা এখানে এসে পড়েছিল, যা ছিল তারই। এটা মনে পড়তেই পানিদা বুঝতে পারে যে ভুলবশত হলেও সে একটা টাইম মেশিন তৈরি করে ফেলেছে। এই চিন্তা আসতেই পানিদা বুঝে ফেলে যে সে অতীতে ফিরে গিয়ে ওয়াট এবং বাড়ির জীবন বাঁচাতে পারে। তাই পানিদা তার বাড়ির বাইরে গ্যারেজে বড় বড় জেনারেটর স্থাপন করে। এটা করা হয়েছিল যাতে তার কাছে কোনো শক্তির সমস্যা না হয়, যেমনটা প্ল্যান্টে হয়েছিল। এরপর সে বেসমেন্টে একটা ল্যাব তৈরি করে এবং সেখানে তার মেশিনগুলো এনে তার এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাকে। আর এটার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে ওঠে বেসমেন্টে কিভাবে ল্যাব তৈরি হয়েছিল। তবে এই এক্সপেরিমেন্টের মধ্যে সে বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে শেষমেশ আরেকটি পোর্টাল তৈরি করতে সক্ষম হয়। তাই সে সেই পোর্টালে প্রবেশ করার জন্য প্রস্তুত হয় যেখানে সে অতীতে চলে যেতে চেয়েছিল। কিন্তু ঠিক তখনই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এর ফলে রেগে গিয়ে পানিদা বাইরে এসে মেশিনে আঘাত মারতে শুরু করে এবং হঠাৎ আবার আরেকটি পোর্টাল খোলার সাথে সাথে পোর্টালটি বন্ধ হওয়ার পর পানিদা মেশিনের মধ্যে একটা 5 বছরের ছোট্ট মেয়েকে দেখে, যেটি আসলে অন্য কেউ না বরং মিন ছিল। এর মানে এই যে পানিদার এক্সপেরিমেন্টের ফলে মিন 2024 থেকে হারিয়ে গিয়ে সরাসরি 1992 সালে চলে এসেছে। প্রথমে পানিদা কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে বুঝতে পারে যে ওই বাড়ির ভিতরে 2024 সালে একটি পোর্টাল ক্লোজেটের মধ্যে খুলে গিয়েছিল। এর ফলে যখনই মেশিনটি 1992 সালে চালু করা হয়, কোনো কিছু বা কোনো মানুষ সরাসরি 1992 সালে চলে আসতে পারে। সে 2024 থেকে সরাসরি 1992 সালে একই বাড়ির ভিতর চলে এসেছিল। এটি ব্যাখ্যা করে কেন মিনকে বারবার এক অদ্ভুতভাবে মুখোশ পরা অবস্থায় দেখছিল। যাই হোক, পানিদা এখানে বেশ খুশি ছিল। পরের দিন সকালে যখন মিনের চোখ খুলে, সে প্রথমে কাঁদতে কাঁদতে পুরো বাড়িতে তার মাকে খুঁজতে থাকে। এখানে আপনার নামের ব্যাপারে কনফিউজ হবেন না, কারণ পানিদার মেয়ে মারা গিয়েছে, কিন্তু মিনের জন্যই তার মা। তবে ভবিষ্যতে সেখানে ছিল না সে। তখন পানিদা মিনকে শান্ত করতে এবং তার মুড ঠিক করতে তাকে গোসল করিয়ে বাড়ির পুরানো কাপড় পরায়, তাকে গাড়িতে করে বাজারে ঘুরতে নিয়ে যায়। পানিদা মিনকে অনেক নতুন কাপড়ও কিনে দেয়। এরপর বাজার থেকে ফিরে আসার সময় মিনের চোখ পড়ে কিছু কাগজের ডলসের উপর, এবং এটি সেই একই ডল ছিল যেগুলো মিন 2024 সালে দেখছিল। এগুলি দেখে মিন সেগুলি কিনে নেয়, আর সেই সঙ্গে একটি মাস্কও কিনে নেয়, যেটি ঠিক সেই মাস্কের মতো ছিল যা বাড়ির গল্পের শুরুতে যে মেয়ে পড়েছিল এবং যে মিনের মতো দেখতে ছিল। এদিকে কিছুদিন পরে পানিদা মিনের আসার কারণে অনেক খুশি হতে শুরু করে। সে মিনের সাথে এমনভাবে সময় কাটাতে থাকে যেন সে তার নিজের মেয়ে বাড়ি, কারণ কোথাও না কোথাও পানিদা মিনের মধ্যে বাড়িকেই দেখত। তাই সে মিনের সাথে সেই সব কাজগুলো করত যা বাড়ি পানিদার সাথে করতে চাইতো, কিন্তু কাজের চাপের কারণে বা পরিবারের প্রতি উদাসীনতার কারণে সে তা করতে পারত না। একদিন নাটে এবং তার স্ত্রী মিনের প্যারেন্টস সম্পর্কে পানিদার কাছে জানতে চাইলে পানিদা কঠোরভাবে তাদের বলে দেয় যে মিন তার ভাতিজি এবং সে এখন থেকে তাদের সাথেই থাকবে। ফলে তারা পানিদার সাথে তর্ক করেও কিছুই করতে পারেনি। তবে মিন পানিদাকে তার মা হিসেবে গ্রহণ করতে পারছিল না, যার কারণে তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। তখন পানিদার নিজের প্রকৃত মেয়ে বাড়ির কথা মনে পড়ে এবং সে বুঝতে পারে যে মিন তার আসল মেয়ে নয়। তাই পানিদা আবার মেশিনটি চালু করে যাতে সে তার আসল মেয়ে অর্থাৎ বাড়িকে ফিরিয়ে আনতে পারে। এইবার মেশিন থেকে বের হওয়ার শক্তির কারণে উপরের ছাদে এবং অন্যান্য ফ্লোরগুলো পুড়ে যায় এবং একবার পোর্টাল খুলে যাওয়ার ফলে 2024 সালের বড় 1992 সাল চলে আসে। এর মানে হলো যে পানিদা 2024 থেকে সরাসরি বাড়িকে 1992 সালে নিয়ে এসেছে। আর এ কারণেই 2024 সালে সেই কোলোজেটের কাছে আসার পর বাড়ি একটা নো গ্র্যাভিটি জোনে চলে গিয়েছিল এবং পানিদা তাকে 1992 সালে নিয়ে এসেছিল। বাড়ি খুবই অবাক হয় যে তার মা তো মারা গেছে, তাহলে সে এখানে কিভাবে চলে এসেছে। একই সময়ে 2024 সালে ফা যে বাড়ির কলের কারণে বাড়িতে পৌঁছায়, সেখানে গিয়ে দেখে যে বাড়ি কোথাও নেই, কেবল বাড়ির ফোনটি ক্লোজেটের কাছে পড়েছিল, যা দেখে ফা কিছুই বুঝে উঠতে পারে না এবং সে তার অন্য সঙ্গীদেরকেও সেখানে ডেকে নিয়ে আসে। অন্যদিকে 1992 সালে পানিদা কিছুই বুঝতে পারে না যে সামনে যে নারীটি রয়েছে সে কে। তখন বাড়ি তাকে বোঝানোর চেষ্টা করে সে আসলে তার মেয়ে, কিন্তু পানিদা এই কথা বিশ্বাস করতে চায় না। এর মধ্যে বাড়ির হাতে যে বন্দুকটি ছিল, তখন পানিদা প্রথমে বন্দুকটি বাড়ির কাছ থেকে নিয়ে নেয় এবং তারপর তাকে সেই পডের ভিতরে বন্দি করে দেয় যেখানে সে পোর্টালগুলো তৈরি করত। বারবার বাড়ি তাকে বোঝানোর চেষ্টা করে সে তার মেয়ে, কিন্তু পানিদা কিছুই বুঝতে পারে না, যার ফলে সে অবশেষে উপরে চলে যায়। সম্ভবত পানিদা তখনও জানতো না যে তার তৈরি করা পোর্টালগুলো এত ভবিষ্যতের মানুষের সঙ্গ নিয়ে আসছে। এমনকি এখন পর্যন্ত জানতো না যে সে 2024 থেকে সরাসরি 1992 সালে চলে এসেছে। অন্যদিকে 2024 সালে ফা কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে বাড়ি কোথায় চলে গেল। ঘরটি ভালোভাবে তল্লাশি করার পরেও পুলিশ কেবল একটি ক্যাশে ভর্তি ব্যাগ পায়। এরপর ফা, ওয়াট এবং আসল বাড়ির ছবি দেখে তাদের সম্পর্কে নাটে থেকে জানতে চায়
যেখানে নাটে তাকে শুধুমাত্র বাড়ি এবং ওয়াটের সম্পর্কের কথা বলে, যে তারা বাবা ও মেয়ে ছিলেন। ফা যখন নাটে থেকে বেসমেন্টে রাখা মেশিনগুলো সম্পর্কে জানতে চায়, তখন নাটে শুধু এটুকুই বলে শুরু থেকেই তাকে বেসমেন্টে যাওয়া নিষেধ করা হয়েছিল। কিন্তু তার প্রতিক্রিয়া দেখে বোঝা যায় যে নাটে বেসমেন্টের ব্যাপারে অনেক কিছুই জানতো, তবে ফায়ের কাছে সেটা এড়িয়ে যায়। এখন আবার 1992 সালের সময় দেখানো হয়, যেখানে বাড়ি এখনও পডের ভিতরে বন্দী ছিল। এই সময় ফা নিজের প্রশ্নের উত্তর খুঁজতে বাড়ির ছোটবেলার ড্রয়িং এবং কিছু পুরানো ছবি নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল। সেই কাগজপত্র এবং ছবির মাধ্যমে 1991 এবং 1992 সালের ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছিল। তার চিন্তা বাড়ছিল, কারণ সে জানতে চাইছিল যে যদি 1991 সালে বাড়ি মারা যায়, তাহলে 2024 সালে একই বাড়ি আসলে কে এবং মিনির সাথে তার কি সম্পর্ক থাকতে পারে। এরপর ফা দুনাইকে তার রুমে ডাকলে সেখানে আমরা জানতে পারি যে বাড়ির স্বামী ইউচ্চাই উপস্থিত ছিল। ইউচ্চাই একজন উচ্চপদস্থ আর্মি কর্নেল এবং সে জানত যে তার ক্ষমতার মাধ্যমে সে বাড়িকে খুঁজে পেতে পারে। এ কারণে বাড়ি তার পরিবার থেকে গোপনে ব্যাংকক থেকে তাকু আপু চলে এসেছিল। এখন ফা ইউচ্চাই সম্পর্কে এবং তার পদক্ষেপ সম্পর্কে বুঝতে পারছিল। ফার মনে হচ্ছিল যে ইউচ্চাই হয়তো বাড়িকে অপহরণ করেছে, কারণ সে ওই দিন ইউচ্চাইয়ের গাড়ি তার বাড়ির সামনে দেখেছিল। যদিও এটা সত্যি ছিল, কিন্তু ইউচ্চাই সেখানে শুধু টাকা নিতে এসেছিল। ফা এখন বুঝতে পারছিল যে ইউচ্চাইয়ের কাছে না তো বাড়ির কোনো গুরুত্ব ছিল এবং না মিনের। সে শুধুমাত্র টাকা চাচ্ছিল এবং তার জন্য কোনো ধরনের সম্পর্ক তৈরি করার প্রয়োজন মনে হচ্ছিল না। মেন তার মেয়ে নয় এবং এই তথ্য জানার পর ফা খুবই ক্ষুব্ধ হয়ে যায়। তবে দুনাই তাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর ফা 1992 সালে ঘটে যাওয়া কানন্দ হাউসের কেসটি স্টাডি করতে শুরু করে, যেখানে এভিডেন্স বক্সের সেই রিভলভারটি পাওয়া যায় যা বাড়ি 2024 থেকে 1992-তে নিয়ে এসেছিল। এখন দৃশ্য আবার 1992-তে ফিরে যায়, যেখানে পানিতে না থেকে 2024 সালের বাড়ির উপর নজর রাখতে বলে, কারণ তার কোনো ধারণাই ছিল না বাড়ি সম্পর্কে। তখন বাড়ি নাতের কাছে সাহায্য চাইলে নাতে তার কোনো সাহায্য করে না, কারণ সে পানিটাকে অনেক ভয় পায় এবং তার প্রতি খুবই বিশ্বস্ত ছিল। তখন বাড়ির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ভান করে। তখন নাতে পটটি খুলে তখন তাকে ধাক্কা দিয়ে উপরে উঠে পালানোর চেষ্টা করে। সেই সময় বাড়ি মিনকে দেখতে পায়, কিন্তু তার কিছু বলার আগেই নাতে এসে তার মুখ বন্ধ করে দেয়। এরপর মিন ভেবেছিল নিচে কেউ আছে, কিন্তু পানিদা তাকে সেখানে গিয়ে নিচে যেতে নিষেধ করে। ছোট শিশুর সামনে সে কিছুই বলতে পারছিল না। পরবর্তীতে পানিদা নাতিকে নির্দেশ দেয় যেন বাড়িকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং আর কখনো সেখানে নিয়ে না আসে, যার পরোক্ষ মানে ছিল তাকে শেষ করে দেওয়া হবে। এখন 2024 সালে টে এবং অফ যখন সেই রিভলভারটি দেখে, তারাও শক হয়ে যায়, কারণ সেই রিভলভার 1992 সালে তৈরি হয়নি। তাই অফ তার সিরিয়াল নাম্বারের বিষয়ে চেক করতে শুরু করে এবং জানতে পারে যে রিভলভারটি 2006 সালে ইউচ্চাইয়ের নামে রেজিস্টার হয়েছিল। আর একটি তথ্য পায় যে 1992 সালে যখন জারুক আনন্দ হাউসের এই কেসটি এসেছে, তখন যে পুলিশ অফিসার কেসটি তদন্ত করেছিলেন তিনি অন্য কেউ নয়, বরং ফার বাবা উইচাই ছিলেন। কিন্তু ফা তার সম্পর্কে কখনো কিছু বলেনি। এরপর সে সোজা টের সাথে সেই হোটেলে চলে যায়, যেখানে গতরাতে ইউচ্চাই এবং দুনাই ছিলেন, কারণ কোথাও না কোথাও তাকে পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। কিন্তু ভিডিও চেক করার পর ফা জানতে পারে যে গতরাতে ইউচ্চাই এবং দুনাই সেখানে মেয়েদের ডেকেছিল, যাতে তারা তাদের সাথে রাত কাটাতে পারে। এর মানে ছিল দুনাই তার স্ত্রী এবং সন্তানদের পাশাপাশি ফাকেও প্রতারণা করছিল, যা জানার পর তার মুড আরও খারাপ হয়ে যায় এবং রাগে ফা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন টে তার সাথে যেতে চেষ্টা করে, কিন্তু ফা তার সাথে খুবই কঠোরভাবে আচরণ করে এবং একা একা গাড়ি চালিয়ে নিজের বাবার কাছে চলে যেতে চেষ্টা করে। এখন 1992-তে আমরা নাতেকে দেখতে পাই, যাকে পানিদা বাড়ির রিভলভার দিয়েছিল যাতে সে তাকে শেষ করে দেয়। এখন নাতে বাড়িকে গাড়িতে বেঁধে রাখে এবং রেডিও শুনতে শুনতে কোথাও যাচ্ছিল। তখন বাড়ি তার পাশে গানটি দেখে বুঝতে পারে যে নাতে তাকে মেরে ফেলবে, তাই সে পেছন থেকে তাকে লাথি মেরে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, যাতে নাতে এবং বাড়ি দুজনেই আহত হয়। নাতে তখন অজ্ঞান হয়ে যায় এবং কোনো মতে গাড়ি থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সে রেডিওতে 1992 সালের তারিখটি শোনে এবং এটা শুনে তার চক্ষু চরকগাছ হয়ে যায়। সে বুঝতে পারে যে সে অতীতে চলে গিয়েছে এবং এটি তার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু এরপর তার মনে পড়ে যে ক্লোজেটের মধ্যে থেকে আলো এসেছিল। তখন সে বুঝতে পারে তার সাথে কি ঘটেছিল। তবে সে এই বিষয়ে বেশি না ভেবে জারুক আনন্দ হাউসের দিকে চলে যেতে থাকে, যাতে সে তার মেয়ে মিনকে বাঁচাতে পারে। সে প্রায় বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল এবং ততক্ষণে সে মিনকে একটি গাছের পিছনে লুকিয়ে দেখতে পেয়েছিল। আর এটি ছিল সেই মুহূর্ত যখন 2024 সালে মিন দেখেছিল কেউ গাছের পিছনে তাকে দেখছে, কিন্তু সে মিনের কাছে পৌঁছানোর আগেই নাতে এসে তাকে অজ্ঞান করে ফেলে এবং আবার পরে বন্দি করে দেয়। এখন 2024-এ উইচাইয়ের কাছে পৌঁছানোর পর ফা যখন তার সাথে কথা বলে, তখন আমরা জানতে পারি যে ফা কোথাও না কোথাও তার বাবাকে অপছন্দ করত, কারণ পুরনো সময়ে সে তার মাকে মদ খেয়ে মারধর করত, যার ফলে তার মা মারা গিয়েছিল। এরপর থেকে উইচাই তার স্ত্রীর অনেক স্মৃতি মনে করত, কিন্তু ফা তাকে কখনো মাফ করেনি এবং তার বাবার সাথে কোনো সম্পর্কও ছিল না। তাই সে সরাসরি 1992 সালে কেস সম্পর্কে তাকে প্রশ্ন করে। উইচাই রাগ হলেও তার কথায় আমরা বুঝতে পারি যে এক লেডির পড়ে যাওয়া লাশ তারা জারক আনন্দ হাউস থেকে পেয়েছিল,
কিন্তু সেই লেডির ব্যাপারে কোনো তথ্য ছিল না। তার কাছে শুধু একটি কাগজ পাওয়া গিয়েছিল যাতে কিছু নম্বর লেখা ছিল, তবে সেগুলি সম্পর্কে উইচাইয়ের কিছুই মনে পড়ছিল না, যার কারণে ফা সেখান থেকে চলে আসে। উইচাইয়ের মতে সেই কেসটি ছিল খুবই রহস্যময়। এখন পুলিশ স্টেশনে প্রথমে ফা টেইর কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। তারা আবার কেসটি বুঝতে চেষ্টা করে। ততক্ষণে ফার মনে পড়ে শেষ রাতে বাড়ি তাকে বলেছিল তার কাছে একটি গান আছে, তবে সেই গান 1992-তে কীভাবে চলে গিয়েছিল এটা ভাবনার বিষয় ছিল। অন্যদিকে 1992-তে যখন বাড়ির চোখ খুলে তখন পানিদা নাতের উপরে রেগেছিল, কারণ সে বাড়িকে আবার নিয়ে এসেছিল। তখন সে নাতেকে আবার গানের বন্দোবস্ত করে দেয়, যাতে যদি বাড়ি আবার পালানোর চেষ্টা করে নাতে তাকে মেরে ফেলতে পারে। এখন পানিদার কাছে যাওয়ার পর বাড়ি দাঁড়িয়ে নাতিকে বোঝানোর চেষ্টা করে যে সে পানিদার আসল মেয়ে, কিন্তু নাতে তাকে বিশ্বাস করে না। সে বাড়িকে পানিদার আসল মেয়ে বাড়ির ছবি দেখিয়ে জানায় পানিদার মেয়ে ও তার স্বামী গত বছর মারা গেছেন, অর্থাৎ 1991 সালে। এই কথা শুনে বাড়ির মাথায় কাজ করা বন্ধ করে দেয়, কারণ সে বুঝতে পারে না যে 1991 সালে পানিদার আসল মেয়ে মারা যাওয়ার পর 2024-এ কে ছিল। এখন ফা যখন 1992-তে পাওয়া মৃতদেহের কাছ থেকে নম্বরগুলো চেক করে, সে হঠাৎ বুঝতে পারে যে বাড়ি এবং মিন একই সাথে সেই বাড়িতে আছে, কিন্তু 1992-তে টে কিছুই বুঝতে পারেনি। এরপর ফা কোনো কিছু না জানিয়ে সরাসরি জারকানন্দ হাউসে চলে যায়। তখন 1992-তে বাড়ি খুবই রেগেছিল এবং সেই সময় নাতে জানতে পারে যে মিন, যাকে পানিদা নিজের মেয়ে বলছিল, সে আসলে বাড়ির মেয়ে যে এখানে বন্দি। বাড়ি শুধু তাকে নিয়ে যেতে চায়। এটা জানার পর নাতে খুবই চমকে যায়, কারণ পানিদা কতটা মানসিকভাবে অস্থিতিশীল হয়ে গেছে তা সে বুঝতে পারে। আসলে পানিদা একটি শিশুকে অন্য সময় থেকে কিডন্যাপ করেছে, কিন্তু সে পানিদার বিপক্ষে যেতে পারছিল না, কারণ সে তার থেকে খুবই ভয় পেত। তাই সে বাড়ির কোনো সাহায্য করে না। এরপর বাড়ির আগে তার হাতে থাকা পটের গ্লাস ভেঙে ফেলে দেয়, যার শব্দে নাতে উপরে গিয়ে দরজার কাছে বসে যায়। এরপর পানিদা এসে নাতের সাথে মিনের ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু পানিদা তার সঙ্গে রেগে গিয়ে শুধু এটাই বলে যে মিন তার মেয়ে। এরপর পানিদা মিনের কাছে গিয়ে তাকে ভালোবাসা দিয়ে শুইয়ে দেয় এবং তার স্টোরি বুকটি সেই ক্লোজেটের ভেতর রেখে দেয়, যেখানে 2024 সালে মিন সেই বইটি পেয়েছিল। এখন অন্যদিকে 2024 সালে কোথাও না কোথাও ফা পুরো কাহিনী বুঝে ফেলেছিল, কিন্তু সে এটা প্রমাণ করতে পারছিল না। তাই সে 1992 সালের ফাইলটি নিজের সঙ্গে নিয়ে সেই সময়ের ফটোগুলো দেখে। এখন গল্প আবার অতীতে ফিরে আসে, যেখানে আমরা লক্ষ্য করি যে রাত 3টায় বাড়ি খুবই রেগেছিল এবং তখন তার চোখে পড়ে থাকা এক পাথরের উপর, যেটি ভুলবশত তার কাপড়ে ঢুকে পড়েছিল যখন নাতে তাকে বনে অচেতন করেছিল, মানে সেই গাছের কাছে। এরপর সেই পাথরের সাহায্যে প্রথমে পরের গ্লাসটি দুর্বল করে এবং পরে ধাক্কা দিয়ে সেটি ভেঙে ফেলে, যাতে সে নিজেও আহত হয়। এদিকে 2024 সালে ফা এবং বাড়ির যে রক্তের দাগগুলো বেসমেন্টে দেখেছিল, সেগুলো ছিল বাড়ির নিজের রক্ত। এখন এত তীব্র শব্দ শুনে নাতে দ্রুত নিচে এসে বাড়িকে গানের পয়েন্টে ধরে ফেলে, কিন্তু এখন আর বাড়ি তাকে ভয় পায় না। তার সমস্ত ভয় চলে গেছে। সে শুধু মিনকে বাঁচাতে চায়। তখন সে সেখানে ভাঙা কাঁচের একটা টুকরো দিয়ে নাতের চোখে ঢুকিয়ে দেয়, যার ফলে নাতে খুব ভয় পায়। এরপর বুঝতে পারে যে ওই ব্যক্তি তার আঙ্কেল নাতে, তাই সে তাকে হত্যা না করে গুলি তুলে কাঁপতে কাঁপতে উপরের মিনের রুমে চলে যায়। অর্থাৎ সে বুঝতে পেরেছে তার আঙ্কেল নাতে যার চোখ সে নিজেই ফাটিয়েছিল। আর নাতে একটি গল্পে বলেছিল যে অনেক বছর আগে এক মহিলার হাত থেকে তার চোখে কাঁচের একটি টুকরো ঢুকেছিল, যার কারণে তার চোখ খারাপ হয়ে গিয়েছিল। তবে সেই মহিলাটি আর কেউ নয়, বরং বাড়ি নিজেই ছিল। যাই হোক, রুমের কাছে যাওয়ার পর সে মিনকে দেখে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু তখনই পানিদা এসে বাড়ির চুল ধরে তাকে বাইরে নিয়ে যায় এবং তার গলা চেপে ধরে। তখন বাড়ি তাকে আবার বোঝানোর চেষ্টা করে যে আসলে মিন বাড়ির মেয়ে। এটি শুনে প্রথমে পানিদা থেমে যায়, কিন্তু পরবর্তীতে সে আবার বাড়ির গলা চেপে ধরে, কারণ সে এখনই মিনকে নিজের মেয়ে হিসেবে মনে করতে শুরু করেছে এবং সে তাকে হারাতে চায় না। বলা যায় যে তার মানসিক অবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল। এরপর বাড়ি পানিদার পেটে গুলি করে, কিন্তু এতে আরও রেগে গিয়ে পানিদা তাকে সরাসরি দ্বিতীয় তলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্রথমে উপরে ঝুলানো জমুরটির সঙ্গে আঘাত পায় এবং নিচে পড়ে তার মাথায় গভীর আঘাত লাগে। আসলে তখনই দ্বিতীয় তলায় ঝুলানো জমুরটি শর্ট সার্কিট হয়ে জ্বলে ওঠে এবং সরাসরি বাড়ির উপর পড়ে, যার ফলে সেখানে বাড়ির মৃত্যু হয়। এখন বর্তমান সময়ের ফা সবকিছু ভালোভাবে বুঝতে পারে, কিন্তু এই কেসটি জটিল হওয়ায় কেস ফাইলটি সেখানেই রেখে দেয়। এটি ছিল ডোন্ট কাম হোম সিরিজের গল্প। আশা করি আপনাদের এটি পছন্দ হয়েছে। আমি জানি এখানে কিছুটা বিভ্রান্তি হতে পারে, এখানে সবকিছুই ছিল মিনি। তো ঘটনা হলো যে 1991 সালে একটি পানিদা নামের মহিলা ছিল, যার মেয়ের নাম ছিল বাড়ি এবং স্বামীর নাম ছিল ওয়াট। একটি দুর্ঘটনায় উক্ত বাবা ও মেয়ের মৃত্যু হয়ে যায়, যার ফলে পানিদা পুরোপুরি পাগল হয়ে যায়। কিন্তু সে ভুলবশত তার কর্মস্থলে একটি পোর্টাল তৈরি করে, মানে একটা টাইম পোর্টাল, যার মাধ্যমে সে চাইছিল যে অতীতে ফিরে গিয়ে সবকিছু পরিবর্তন করতে। কিন্তু সে বুঝতে পারছিল না যে এই পোর্টালগুলো আসলে শুধু ভবিষ্যতে যেতে পারে, অতীতে নয়। শেষে সে একটি বড় কিডন্যাপিং করে, কিন্তু এই অপরাধকে কেউ প্রমাণ করতে পারছিল না। অর্থাৎ ফা সবকিছু বুঝে গিয়েছিল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না।
ফলে বাণিজ্য তার বাড়ির বেসমেন্টে একটা ল্যাব তৈরি করে এবং 2024 সালে 2টি পোর্টাল খোলে। প্রথমে সে মিনকে নিয়ে আসে, যা তার মেয়ের মতো ছিল, এবং তাকে নিজের মেয়ে বানিয়ে ফেলে। তারপর সেই মেয়েটি বড় হয়ে বাড়ি হয়ে ওঠে এবং সেই বাড়িই ছিল যার মেয়ে ছিল মিন। শেষমেশ মিন একটা টাইম লুপে আটকে গেছে, যার ফলে বারবার এমনই ঘটে যাবে।